এক প্যাকেট মিষ্টি হাতে সর্দার বাড়িতে আজ পর্যন্ত কোনো মেহমান আসছে বলে আমার মনে পড়ে না, কিন্তু আপনি আমার ছেলের শ্বশুর, তার উপর গরিব। আপনি এক প্যাকেট কেন, একটা মিষ্টি নিয়েও আমার বাড়িতে আসলেও আমি কিছু মনে করতাম না। নিজের বাবাকে শাশুড়ি কর্তৃক কেমন চরম অপমান হতে শুনেও ঘরের মধ্যে স্বামীর দিকে শুধু চেয়ে আছে ইভা, শুধু অপেক্ষা করছে তার স্বামী কখন প্রতিবাদ করবে। কিন্তু মায়ের এমন কুটুক কথা শুনেও চুপ করে দাঁড়িয়ে আছে অপু। আসলে বিয়ান, আহা, এখানে আসল নকলের কথা আসছে কেন? আসল কথাই তো আমি বললাম। আপনি বিয়ের সময় ফার্নিচার দেওয়ার কথা বলেও আজ বিয়ের 3 মাস পরও ফার্নিচার দিতে পারেননি। আপনি আপনার একমাত্র মেয়ের জামাইকে বিদেশে পাঠানোর টাকা দেবার কথা বলেও আজও দেননি, বরখেলাপ করেছেন। তাতেও যখন আমি কিছু মনে করিনি, আপনি মিষ্টি নিয়ে আসলেও কি আর খালি হাতে আসলেও কি? চুপ করে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাঝে আমার বাপরে চরম অপমান করছে, তোমার কাছে কি মজা লাগছে? আমি তোমাকে বাসর ঘরেই বলেছিলাম আমার মা একটু ঠোঁট কাটা স্বভাবে, তোমার সহ্য করতে হবে। সহ্য তো অনেক কিছুই করি, আর কত সহ্য করব? আমাকে যা মুখে আসে তাই বলে, আমিও চুপ করে শুনি। কিন্তু আমার বাপকে যে সব কথাবার্তা বলছে সেটা তো আর আমি মানতে পারি না। মানতে হবে, কারণ ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি আমার মায়ের মুখের উপর কথা বলতে পারবো না বলে অপু রুম থেকে বের হয়ে গেল। স্বামীর মুখে এমন কথা শুনে যেন নিস্তব্ধ হয়ে বিছানার উপর বসে পড়ল ইভা। অপু রুম থেকে বের হতেই আলেয়া বেগম অপুকে দেখে মুচকি হেসে ডাক দিয়ে বলল, বাপ কই যাস? এদিকে আয়, তোর শ্বশুর মিষ্টি এনেছে, মিষ্টি খেয়ে যা, আর এলাকাবাসীকে মিষ্টি বিলিয়ে আয়। এত মিষ্টি তো আর আমি একা একা খেতে পারবো না, তাই আমাদের গ্রামবাসী সকলকে নিয়ে মিষ্টিগুলো ভাগ করে খাবো। কি বলেন বিআই সাহেব, বিষয়টা ভালো হবে না? অপু বুঝতে পারলো সে যদি এখানে বেশি সময় থাকে তার মা তার সামনে তার শ্বশুরকে আরো বেশি অপমান করবে। তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল। আমার ছেলে লজ্জা পেয়েছে। আপনি বসুন, আমি এলাকাবাসী ডেকে ডেকে মিষ্টি খাওয়াবো। সবাই জানতে হবে না সর্দার বাড়ির ছেলের শ্বশুর 1 কেজির 1 প্যাকেট মিষ্টি নিয়ে সর্দার বাড়িতে কুটুম হয়ে এসেছে। শাশুড়ির কুটু কথা সহ্য করতে না পেরে ইভা দৌড়ে তার বাবার পাশে এসে শাশুড়ির হাত থেকে মিষ্টির প্যাকেটটা টান দিয়ে নিয়ে বাবার হাতে দিয়ে বলল, যদি লজ্জা থাকে দ্বিতীয়বার আর কোনোদিন এই বাড়ির চৌকাঠে পা দিবে না। আর মনে রাখবে, ইভা নামের তোমার মেয়েটি 3 মাস আগে মারা গেছে, নিজ হাতে কবর দিয়েছ। যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। বলেই কান্না করতে করতে বাসার ভেতরে চলে গেল। আলিয়া বেগম মুখ ভেঙচি কেটে বলল, যত সব নাটক। ইভার বাবার চোখে পানি টলমলো করছে, আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। আলিয়া বেগম কি যেন মনে মনে ভাবলো, তারপর আবার ইভার বাবার দিকে পা বাড়ালো। অপু সিঁড়ি দিয়ে নামতেই সামনে দেখা হয়ে গেল তার আপন ফুফাতো বোন মুক্তার সাথে। মুক্তা সালাম দিয়ে বলল, তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, তা তুই কেমন আছিস? আর এত বছর পর কোথা থেকে আসলি? তোমরা তো আর আমার খোঁজ খবর নাও না, তাই আমি তোমাদের খোঁজ খবর নিতে আসলাম। আসলে ব্যস্ততার কারণে খোঁজ খবর নেওয়া হয় না। আমার বিয়ের সময়ও তো গেলা না, আমি দেশে ছিলাম না। ভাইয়া, তুমি দেশে ছিলে না, কিন্তু মামি তো দেশে ছিল। আম্মা শুধু আমার বিয়ের সময় 1 লক্ষ টাকা চেয়েছিল, সে কারণে মামি আমার বিয়েতে যায়নি। আমি এত কিছু জানি না। আচ্ছা তুই যা, বাসার ভেতরে যা। তুমি কি বাইরে যাচ্ছ? একটু তাড়াতাড়ি এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি এক্ষুনি আসছি। মুক্তা আর কোনো কথা না বলে বাসার দিকে পা বাড়ালো। অপু মনে মনে ভাবলো, কি ব্যাপার, মুক্তা আমার সাথে কি কথা বলবে? এমনিতেই মা ওদের চোখে দেখতে পারে না, তার উপর বাসার ভেতর এক ঝামেলা চলছে। ওকে দেখে আবার কোন ঝামেলা শুরু হয় আল্লাহ ভালো জানে। ভাবতে ভাবতে নিজের দিকে চলে গেল। এত সময় যা যা বলেছি মাথার ভেতর কিছু ঢুকেছে? আমার তো মনে হয় মাথার ভেতর ঢোকেনি। যদি মাথার ভেতরে গোবর ছাড়া বুদ্ধি থাকতো তাহলে আজ আর আপনাকে এত কথা শুনতে হতো না। কাপা কাপা গলায় ইভার বাবা বলল, বেআইন, আমাকে আর কটা দিন সুযোগ দিন, আমি আপনার সব দাবি মেনে নেব। এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। মেয়ের বিয়ে দেওয়ার আগে সব শর্ত মেনে নিয়েছিলেন, কিন্তু কোনো শর্তই পালন করেননি। আর 1 সপ্তাহ টাইম দিলাম, ছেলেকে আমি বিদেশ পাঠাবো, গুনে গুনে 4 লক্ষ টাকা দিবেন, আর একবারও ছেঁচড়ামি করবেন না। আচ্ছা, আমি দেবার চেষ্টা করব। চেষ্টা করতে করতে তো 3 মাস পার করেছেন, আমি আর সুযোগ দিব না। আর একটা কথা, এই 1 কেজি 1/2 কেজি মিষ্টি নিয়ে এভাবে আর সর্দার বাড়িতে আসবেন না। আমার বাড়ির একটা মান সম্মান আছে। আচ্ছা বিয়াইন, আমি আর আসবো না। আহা, আসবেন, তবে টাকাটা সাথে নিয়ে আসবেন। এবার আপনি আসতে পারেন। ইভার বাবা ছলো ছলো নয়নে আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল। আলিয়া বেগম বিড়বিড় করে কি যেন বলে তার রুমের দিকে পা বাড়ালো। আলিয়া বেগম তার রুমের ভেতর প্রবেশ করতে দেখতে পেল ইভা তার রুমের ভেতর দাঁড়িয়ে রাগে ফোঁস করছে। ভ্রুকুচকে ইভার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কি সমস্যা? আমার রুমে কি করছো? আপনার কি সমস্যা? আপনি কেন বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন? তোমার আমার মধ্যে যুদ্ধ হবে কেন? আপনি আমার বাবাকে এভাবে কেন অপমান করলেন? খুব কম হয়ে গেছে। তোমার বাবাকে আরেকটু অপমান করা উচিত ছিল, তাহলে হয়তো তোমার আর তোমার বাবার হুঁশ ফিরত। আমার মনে হয় আপনি হুঁশহারা হয়ে গেলেন। মুখ সামলে কথা বলো। ছোট লোকের মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আপনার মতো ছোট লোক না, আর আমিও কোনো ছোট লোকের মেয়ে না। এমন সময় মুক্তা বাসার ভেতরে প্রবেশ করে আলিয়া বেগমের রুম থেকে চেঁচামেচির শব্দ শুনে কিছুটা অবাক হয়ে তার রুমের দিকে পা বাড়ালো। আবারও বলছি, মুখ সামলে কথা বলো। তোমার বাবা বিয়ের আগে অপুকে বিদেশ পাঠানোর জন্য 4 লক্ষ টাকা দিবে বলেছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। আবার তার মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না। আপনি কি জানেন যৌতুক একটা সামাজিক ব্যাধি, আর আপনি সেই সামাজিক ব্যাধিতে আক্রান্ত। আপনি যৌতুক চাইছেন, আর যৌতুক চাওয়াটা একটা অপরাধ। তোমার বাবা যদি 1 সপ্তাহের মধ্যে টাকাটা না দেয় তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। এখন তুমি তোমার ওই সব নীতিবাক্য তোমার বাবাকে শুনিও। আমি আপনার মেয়ে হতে চেয়েছিলাম, আপনার মেয়ে হয়ে আপনার বুকে একটু আশ্রয় খুঁজেছিলাম, কিন্তু আপনি যে ব্যবহার করলেন, আমাকে প্রতিপক্ষ ভাবলেন।
ফেললেন, বুকে না নিয়ে মুখের বিষাক্ত কথার তীরে আমাকে জর্জরিত করলেন। আমি আর আপনাকে ছাড় দিব না, আমি এখন থানায় যাচ্ছি বলে ইভা হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আলেয়া বেগম থানার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল, মনে মনে কি যেন ভাবলো। তারপর সেও দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইভা রুম থেকে বের হতেই মুক্তাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুমি কখন আসলে? এই তো ভাবি একটু আগে আসলাম, এসেই তো তোমার কথা শুনে মনের মধ্যে অনেক সাহস পেলাম। কিসের সাহস? এমন সময় আলেয়া বেগম রুম থেকে বের হয়ে এসে কিছুটা কাপা কাপা গলায় বলল, তুমি কি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছ? আমি এসব থানা পুলিশ ভয় পাই না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনি অন্যায় করেছেন তার প্রতিবাদ করছি। মুক্তা বলল, চলো ভাবি, আমিও তোমার সাথে থানায় যাব। আলেয়া বেগম কিছুটা রাগান্বিত হয়ে বলল, তুই এই বাড়িতে এসেছিস কেন, আর আমাদের ঝগড়া থেকে কি তাল দিচ্ছিস? মামি, তাল দিচ্ছি না, আমি এসেছিলাম তোমার কাছে আমার মায়ের সম্পত্তি বিক্রি করে টাকা নিতে, কারণ আমার শ্বশুর উঠতে বসতে আমার মাকে গালাগাল করে, টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে, যেমন টাকার জন্য তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করছো। উল্টাপাল্টা কথা একদম বলবি না মামি, আমি উল্টাপাল্টা কথা বলছি না, তুমিও একজন যৌতুক লোভী, আমার শ্বশুরও একজন যৌতুক লোভী মানুষ, তাই ভাবির প্রতিবাদ শুনে আমি সাহস পেয়েছি। আমি ভাবির সাথে থানায় যাব, ভাবি তোমার নামে মামলা করবে, আর আমি আমার শ্বশুরের নামে যৌতুকের জন্য মামলা করব। মুক্তার কথা শুনে আলেয়া বেগম কিছুটা ভয় পেয়ে গেল। এমন সময় অপু দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করতেই আলেয়া বেগম অপুকে দেখে ন্যাকা কান্না করতে করতে দৌড়ে অপুর দিকে চলে গেল। দেখ অপু দেখ, দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছি, তোর বউ নাকি আমার নামে মামলা করবে, সেজন্য থানায় যাচ্ছে। তুই বল আমি কি অন্যায় করেছি? ওর বাপ টাকাটা দিলে সেই টাকা দিয়ে তোকে বিদেশে পাঠাবো, তোরা সুখে শান্তিতে থাকতে পারবি, সেটা কি আমার অপরাধ? সেজন্য নাকি আমার নামে মামলা করবে, যৌতুকের মামলা। মা, ইভা যা বলেছে আমি মনে করি সঠিক বলেছে, আরো অনেক আগেও থানায় যাওয়া উচিত ছিল, মামলা করা উচিত ছিল। অপুর কথা শুনে আলেয়া বেগম চমকে উঠে বলল, তোর মাথায় কি সমস্যা হয়েছে? তুই এসব কি বলছিস? আমি যা বলছি সত্যি বলছি, তুমি টাকার লোভে অন্ধ হয়ে গেছো, একটু আগে টাকার জন্য বাবাকে চরম অপমান করেছো, এটা কোনো মেয়ে সহ্য করবে না। মুক্তা ও ইভা পাশে এসে দাঁড়ালো। মুক্তা বলল, ভাইয়া তুমি সত্য বলেছো, কোনো মেয়ে তার বাবার অপমান সহ্য করবে না, যেমন আমিও আমার মায়ের অপমান সহ্য করতে না পেরে আজ তোমাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি, আর ভাবির কথা শুনে তার সাথে থানায় যেতে চাচ্ছি। তুই যা, তোর ভাবির সাথে থানায় যা, তোর ভাবি যৌতুকের জন্য আমার নামে আর আমার মায়ের নামে মামলা করবে, আর তুই তোর শ্বশুর শাশুড়ির নামে মামলা করবি, অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে। আলেয়া বেগম বুঝতে পারলো ঘটনা হিতে বিপরীত হয়ে গেছে, এখন যদি ইভা থানায় গিয়ে মামলা করে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই কাদো কাদো গলায় দুই হাত জোর করে ইভার কাছে ক্ষমা চেয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার বাবার কাছে টাকা চাইবো না। ইভার শাশুড়ি হাত ধরে বলল, আম্মা আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আপনি তো এই হাত দিয়ে আমাকে আদর করবেন, ভালোবাসবেন, আমি আপনার মেয়ের মতো, আমাকে বুকে জড়িয়ে স্নেহ করবেন। ছোটবেলায় মা মারা গেছে, মায়ের আদর ভালোবাসা পাইনি, ভেবেছিলাম শাশুড়িকে মায়ের মতো সম্মান করব, তার সেবা যত্ন করব, কিন্তু আপনি আমাকে আপন করতে পারেননি, ভালোবেসে বুকে জড়িয়ে একটু আদর করুন। আলেয়া বেগম তার ভুল বুঝতে পারল, ইভাকে বুকের সাথে জড়িয়ে ধরে সত্যি কান্না করতে করতে বলল, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে আমার এই বুকের মধ্যেই থাকবি। প্রিয় ভিউয়ার্স, আমরাও মনে করি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা সম্ভব, আর যৌতুক একটা সামাজিক ব্যাধি। আসুন যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।